প্রাচীন এক রহস্যময় রাজ্যে, যেখানে রাজার দয়া ছিল গরিবের আশ্রয় এবং বন্ধুত্বের শক্তি ছিল অজেয়, সেখানে রাজত্ব করতেন সালমান বাদশাহ, খোদাভীরু এবং প্রজাপ্রিয়। তার অটুট বন্ধু ছিলেন ফকির ইয়াকুব, যার সাথে শিকারের জঙ্গলে আবিষ্কার হয় এক জাদুকরী পুকুর এবং এক রূপবতী শাহজাদির ছবি। কিন্তু এই ছবির পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর দানব, জাদুর মায়াজাল, ধৈর্যের কঠিন পরীক্ষা এবং অসম্ভব প্রেম। বন্ধুত্ব কি জয়ী হবে অন্ধকারের বিরুদ্ধে? পড়ুন এই রোমহর্ষক কাহিনী, যেখানে ভালোর বিজয় হয় অমর। কোনো এক দেশে এক অত্যন্ত দয়ালু এবং গরিব পরোয়ার বাদশাহ রাজত্ব করত। সেই বাদশাহ ছিল খুবই মুখলিস এবং খোদাভীরু। তার নাম ছিল সালমান বাদশাহ। তার প্রজারা তাকে খুব পছন্দ করত। বাদশাহ গরিব মানুষের সব রকম খেয়াল রাখত এবং তাদের প্রতিটি দুঃখ সুখে সামিল হতো। এই কারণেই সে জনসাধারণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। সালমান বাদশার এক ব্যক্তির সাথে গভীর বন্ধুত্ব ছিল, এবং সেই ব্যক্তিটি ছিল এক অত্যন্ত গরিব মানুষ, যে ভিক্ষা করে নিজের এবং নিজের স্ত্রী সন্তানদের পেট পালত। এই ফকিরের নাম ছিল ইয়াকুব। বাদশাহ প্রতিদিন ফকিরের সাথে জঙ্গলে শিকার করতে চলে যেত। ফকির বাদশার ঘোড়ার সাথে সাথে পায়ে হেঁটেই দৌড়াতে থাকত। সন্ধ্যা পর্যন্ত বাদশাহ শিকার করত এবং ফকির শিকার করা পশু পাখিগুলো কোড়াতে থাকত। শেষে বাদশাহ তাকে শিকারের সংখ্যা জিজ্ঞেস করত এবং তারপর তারা দুজনে প্রাসাদের দিকে রওনা হতো। প্রাসাদের কাছে পৌঁছে ফকির বাদশাকে শেষ সালাম জানাত এবং তারপর সে শহরে খয়রাত মাগতে চলে যেত। যেহেতু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসত, তাই সে কোথাও খয়রাত পেত আর কোথাও থেকে তাকে ফিরিয়ে দেওয়া হতো। রাত করে সে যখন নিজের ঝুপড়িতে পৌঁছাত, তখন তার বাচ্চারা খিদের জ্বালায় ছটফট করত। তার স্ত্রী তাকে ঝগড়া করে বলত যে সে বাদশার বন্ধুত্বে নিজের মাসুম বাচ্চাদের ভুলে যায় আর তারা খিদে চিৎকার করতে থাকে, কিন্তু সে পরোয়া করত না। আজও যখন ইয়াকুব ফকির নিজের ঝুপড়িতে পৌঁছাল, তার নজর পড়ল নিজের ঘুমন্ত বাচ্চাদের ওপর। তারপর সে তার স্ত্রীকেও দেখতে পেল, যে একপাশে মাদুরে বসে মুখ ভার করে বসেছিল। বাচ্চাদের তুলে খাবার খাওয়াও, সে নিজের ঝোলাটা তার সামনে রেখে আস্তে করে বলল। এটার কি দরকার? তার স্ত্রী তিক্ত সুরে বলল, এখন এরা সকালেই জাগবে, তুমি গিয়ে বাদশার সাথে বন্ধুত্ব নিভিয়ে এসো। তুমি তো খামখা রাগ করো, শেষ পর্যন্ত সে বাদশা, তোমার জন্য এটাই কি যথেষ্ট নয় যে তোমার স্বামী বাদশার বন্ধু? ইয়াকুব নরম সুরে বলল, তোমার তো গর্ব করা উচিত যে বাদশা অন্য আমিরদের ছেড়ে এক গরিব ফকিরের সাথে বন্ধুত্ব করেছে। চাই ফকিরের ছেলে মিয়া খেবেই মরে যাক, তার স্ত্রী রাগান্বিত স্বরে বলল। বাদশাহ তোমায় বন্ধু বানিয়েছে ঠিকই, কিন্তু কখনো কি ভেবে দেখেছে যে নিজের ফকির বন্ধু সাহায্য করি? অন্যদের তো সে জায়দির দান করে দেয়, কিন্তু তার তোমার কথা কখনো মনে আসে না কেন? নিজে তো সে ঘোড়ায় সাওয়ার হয়ে শিকার করে, আর এই গরিবকে পায়ে হেঁটে দৌড়াতে হয়। এই বলে তার স্ত্রী উঠে বাচ্চাদের জাগাতে লাগল, আর ইয়াকুব ভাবতে লাগল যে আমার স্ত্রীর কিছু কথা তো সত্যি, কিন্তু আমার খোদার ওপর ভরসা আছে, যিনি দুনিয়ার প্রতিটি প্রাণীকে খাবার দেন এবং প্রত্যেকের মালিক ও স্রষ্টা। কাকতালীয়ভাবে সেই রাতে আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং তারপর দ্রুত বৃষ্টি শুরু হল। মুষলধারে বৃষ্টি আর তেজ হাওয়া তুফানি রূপ নিতে দেরি করল না। ফকির এবং তার স্ত্রী সন্তানরা সবাই ঘুমিয়েছিল। হঠাৎ এক জোরালো শব্দ হল, আর ফকিরের চোখ খুলে গেল। তার স্ত্রী সন্তানরাও জেগে উঠল। আসলে শব্দটা হয়েছিল ফকিরের কুঁড়ে ঘরের একটি দেয়াল ভেঙে পড়ার জন্য। সকাল পর্যন্ত বৃষ্টি চলল এবং অবশেষে থামল। ফকির তার স্ত্রীকে নিয়ে সেই ভাঙা দেয়াল মেরামত করতে লাগল। তার স্ত্রী তাকে সাহায্য করছিল। দুজনের হাতই কাদা মেখে একাকার হয়েছিল। কিছুক্ষণ পরেই সালমান বাদশাহ ঘোড়ায় সাওয়ার হয়ে সেখানে পৌঁছে গেল। বাদশাহ ফকিরকে আওয়াজ দিল। ইয়াকুব আদবের সাথে কথা বলল। বাদশাহ বলল, চলো শিকারে যাই। আমি যেতে পারব না, ইয়াকুব জবাবে জানাল। বাদশাহ অবাক হয়ে বলল, আজ পর্যন্ত তো তুমি কখনো না করনি। হ্যাঁ জাহাপানা, আজ আমার বুদ্ধি হয়েছে। আমি গরিব মানুষ, সন্ধ্যাবেলা শিকার থেকে ফিরে আসি আর তারপর ভিক্ষা করতে যাই। আমার বাচ্চারা খিদের জ্বালায় নিস্তেজ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনার ব্যাপার আলাদা। শিকার থেকে ফিরে এসে আপনি আমোদ প্রমোদে মশগুল হয়ে যান, কোনো পরিশ্রম করতে হয় না। বাদশার মনে ইয়াকুবের কথাগুলো খুব প্রভাব ফেলল এবং তার চোখও অশ্রুতে ভরে গেল। সে ঘোড়া থেকে নেমে ইয়াকুবের সামনে গিয়ে দাঁড়াল। বন্ধু, আমি খুবই লজ্জিত। আমি আজ পর্যন্ত তোমার খেয়াল রাখিনি, কিন্তু তুমি প্রতিটা মুহূর্তে তোমার বন্ধুত্বের হক আদায় করেছ। তোমার আজকের কথাগুলো আমার চোখ খুলে দিয়েছে এবং আমার মনের অন্ধকারের পর্দা সরিয়ে দিয়েছে।
তুমি অনেক মহান, অনেক ধৈর্যশীল। বন্ধু, তুমি আমাকে মাফ করে দাও। বাদশাহ এই বলে ইয়াকুবের সামনে হাত জোড় করল। ইয়াকুব বাদশার এই অবস্থা দেখে তার হাতে চুমু খেল এবং বলল, জাহাপনা, মহান তো খোদার জাত, আমি তো তার এক সামান্য বান্দা মাত্র। আপনি আমাকে খামখা লজ্জিত করছেন। বরং মাফ তো আমার চাওয়া উচিত যে আমি আজ আপনার সাথে শিকারে যেতে মানা করেছি। ইয়াকুব, তুমি কত বুদ্ধিমান আর ধৈর্যশীল মানুষ, বাদশা বলল এবং ইয়াকুবকে বুকে জড়িয়ে ধরল। ফকিরের স্ত্রী কুটিরের দেয়ালের আড়াল থেকে এসব দেখছিল। সে দুই বন্ধুকে দেখে হাসতে লাগল। এখন তুমি আমার সাথে চলো, বাদশাহ ইয়াকুবকে বলল এবং তারপর তাকে নিজের পেছনে ঘোড়ায় বসিয়ে নিল। সে ঘোড়া ফিরিয়ে শাহী প্রাসাদের দিকে রওনা হল। লোকজন দেখল যে এক ফকির যে প্রতিদিন তাদের কাছে ভিক্ষা চাইত, সে কাদা মাখা হাতে বাদশার সাথে বসে প্রাসাদের দিকে যাচ্ছে। লোকজনে খুব অবাক হল। বাদশাহ ইয়াকুবকে সরাসরি নিজের মহলে নিয়ে গেল। তারপর সে ২-৩ জন গোলামকে ডেকে ইয়াকুবকে শাহী পোশাক পরিয়ে দিতে বলল। বাদশাহ গোলামকে হুকুম দিল আর ইয়াকুব তাদের সাথে চলে গেল। এরপর বাদশাহ এক উজিরকে ডেকে হুকুম দিলেন, যাও আর ইয়াকুবের স্ত্রী সন্তানদের নিয়ে এসো। তাদের জন্য পাশের মহলে সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করে দাও। আর যদি তাদের এখানে কোনো কষ্ট হয় তবে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব। তাদের জন্য তেমনই পোশাক বানাবে যেমনটা আমার স্ত্রী সন্তানদের হয়। খুব ভালো জাহাপনা, আপনার হুকুম তামিল হবে, উজির মাথা ঝুঁকিয়ে বলল এবং ঘর থেকে বেরিয়ে গেল। ১ ঘণ্টার মধ্যে ফকির ইয়াকুব আর তার পরিবারের হাল পাল্টে গেল। তার স্ত্রী সন্তানরা শাহী পোশাকে মহলের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। এরপর বাদশাহ ইয়াকুবকে বলল, এখন তো খুশি, এখন তো তোমার উপার্জনের চিন্তা নেই, তাই না? খোদা আপনার আয়ু দীর্ঘ করুন জাহাপনা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ইয়াকুব বিনীত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, ছাড়ো ওসব কথা, এবার চলো শিকারে যাই। বাদশাহ চেয়ার থেকে উঠে বলল। তারা দুজন মহলের বাইরে এলো, যেখানে দুজন গোলাম ঘোড়া ধরে দাঁড়িয়েছিল। বাদশাহ আর ইয়াকুব ঘোড়ায় সবার হয়ে একদিকে রওনা হল। শীঘ্রই তারা শহরের বাইরে বেরিয়ে এলো। তাদের ঘোড়া দ্রুত জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল। তারা জঙ্গলে পৌঁছে শিকার করা শুরু করল। সেদিন তারা বেশ শিকার পেল। ৩-৪ ঘণ্টা কেটে যাওয়ার পর বাদশার প্রচণ্ড তৃষ্ণা পেল। বাদশাহ ইয়াকুবকে বলল, আমার খুব জল তেষ্টা পেয়েছে, কোথাও থেকে জল খুঁজে আনো। ঠিক আছে আলিজা, ইয়াকুব বলল এবং তারপর বাদশাকে সেখানে রেখে একদিকে চলে গেল। বেশ কিছুক্ষণ জঙ্গলে ঘোরার পর সে এক জায়গায় জল পেয়ে গেল। ওটা একটা পুকুর ছিল, যার চারপাশে পাথরের বেদি করা ছিল। জল দেখেই ইয়াকুবের তৃষ্ণা বেড়ে গেল। সে ঘোড়া থেকে নেমে জলে হাত দিল। জল খুব স্বচ্ছ আর ঠান্ডা ছিল। ইয়াকুব আজলা ভরে জল নিল এবং যেই সে জল খাওয়ার জন্য ঝুঁকল, তার বাদশার কথা মনে পড়ে গেল, যাকে সে তৃষ্ণার্ত অবস্থায় একা ছেড়ে এসেছে। সে মনে মনে ভাবল, যদি আমি আগে জল খেয়ে নিজের তেষ্টা মেটাই তবে সেটা নিমক হারামি আর স্বার্থপরতা হবে। আগে আমার মালিকের তৃষ্ণা মেটানো উচিত, তারপর আমি খাব। এই ভেবে সে জল খাবার ইরাদা ত্যাগ করল এবং পুকুর পাড় থেকে উঠে দাঁড়াল। হঠাৎ তার নজর পুকুরের পাথুরে পাড়ে তৈরি একটি ছবির ওপর পড়ল। সে অবাক হয়ে গেল। ওটা কোনো মেয়ের ছবি ছিল, যাকে রাজকুমারী বলে মনে হচ্ছিল। ইয়াকুব আজ পর্যন্ত সেই ছবির চেয়ে সুন্দর মেয়ে কোথাও দেখেনি। এমনকি শাহী খানদানেও এত সুন্দর মুখ তার নজরে পড়েনি। ছবির মেয়েটি অত্যন্ত রূপবতী ও লাবণ্যময়ী লাগছিল। ইয়াকুব ভাবল যে তার কাছে কোনো পাত্র নেই যে বাদশার জন্য জল নিয়ে যাবে। আর যদি বাদশাকে এখানে নিয়ে আসা হয় তবে সে ছবি দেখামাত্রই এই ছবির মেয়ের ওপর আশিক হয়ে পড়বে। কোনোভাবে ছবিটাকেই লুকানো যায়। এটা ভাবতেই সে পুকুর থেকে একটু মাটি ভিজিয়ে কাদা বানিয়ে ছবির ওপর এমনভাবে লাগিয়ে দিল যাতে ছবিটা ঢেকে যায়। এই কাজ সেরে সে বাদশাকে ডাকতে চলে গেল। যেই সে বাদশার কাছে পৌঁছাল, বাদশা তাকে জিজ্ঞেস করল, কি ভাই, জল পেলে? আমার গলায় তো কাঁটা ফুটছে। ইয়াকুব আদবের সাথে জবাব দিল, জলের একটা পুকুর খুঁজে পেয়েছি আলিজাহ, যা এখান থেকে কিছুটা দূরে, আমি আপনাকে নিতেই এসেছি। শীঘ্রই তারা পুকুরে পৌঁছে গেল। সেখানে বাদশা মন ভরে জল খেল। ইয়াকুবও নিজের তৃষ্ণা মেটাল এবং ঘোড়াদেরও জল খাওয়াল। বাদশা বলল, ইয়াকুব, জল খুব ঠান্ডা আর মিষ্টি, আমার মনে হয় এখানে ১-২ ঘণ্টা কাটানো উচিত। হঠাৎ বাদশার নজর সেই পাথরটার ওপর পড়ল, যেখানে কাদা মাখা ছিল। আলিজা, ওতে আমাদের কি ক্ষতি? যদি কাদা লেগে থাকে তবে থাকুক। ইয়াকুব ঘাবড়ে গিয়ে বলল, না বন্ধু, আমার এটা ভালো লাগছে না, বাদশা বলল এবং আজলা ভরে জল নিয়ে পাথরের দিকে ছুটতে লাগল। ইয়াকুব চাইছিল না যে বাদশা ওই ছবিটা দেখুক, কিন্তু সে তো জোর করে বাদশাকে আটকাতে পারত না। বাদশা যত জল ছিটাচ্ছিল, কাদা তত পরিষ্কার হচ্ছিল এবং অবশেষে ওখান থেকে এক অত্যন্ত সুন্দর চেহারা বেরিয়ে এলো।
বাদশাহ সেই ছবি দেখল এবং অবাক হয়ে গেল। তার কল্পনাতেও ছিল না যে নির্জন জঙ্গলে পুকুর পাড়ে এত সুন্দর মেয়ের ছবি দেখা যাবে। ওদিকে ইয়াকুব ভাবছিল, লো, এবার তো এ আশিক হয়ে গেছে, আর এখন এটার জন্য জেদও করবে। ইয়াকুব, এই ছবির মেয়েটি অত্যন্ত সুন্দর এবং পরমা সুন্দরী, আমি একে হাসিল না করে ফিরে যাব না। বাদশার কথা শুনে ইয়াকুবের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভাবতে লাগল যে অনেক বড় ভুল হয়ে গেছে একে এখানে নিয়ে এসে। আলিজা, জানি না কোন বোকা এই ছবি বানিয়ে দিয়েছে, আর আপনি সত্যি সত্যি এর ওপর আশিক হয়ে গেলেন। খোদার দোহাই হোশে আসুন, ইয়াকুব বাদশাকে বোঝাতে লাগল। না ইয়াকুব, আমি এই মেয়েকে না পাওয়া পর্যন্ত এখান থেকে নড়ব না। তুমি যদি আমার সাথ ছাড়তে চাও তবে যেতে পারো, আমার কোনো অভিযোগ থাকবে না। বাদশাহ নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিল। এটা কি করে হয় আলিজা, যে আপনাকে এখানে জঙ্গলে একা রেখে আমি চলে যাব? যতক্ষণ আপনি নিজে ফিরে যাওয়ার কথা না বলবেন আমি ফিরে যাব না। তোমার কাছে আমার এটাই আশা ছিল ইয়াকুব। বাদশাহ তার পিঠ চাপড়ে হেসে বলল, যাও এবার খাবারের ব্যবস্থা করো, আমার খিদে পাচ্ছে। ইয়াকুব বলল, খুব ভালো আলিজা, সন্ধ্যা পর্যন্ত ফিরে আসব। তারপর সে শাহী পোশাক খুলে ঘোড়ার থলিতে রাখল, কারণ নিচে সে ফকিরের পোশাক পরেছিল, সেই পোশাক যা সে আগে পরত আর ভিক্ষা করতে যেত। যেহেতু তারা অন্য দেশের সীমানায় ছিল এবং পাশের শহর থেকে তাকে রুটি আনতে হতো, তাই সে ভিক্ষা করাটাই শ্রেয় মনে করল। সে ঘোড়া নিয়ে শহরের দিকে রওনা হল। ফকির চলে যাওয়ার পর বাদশাহ চাদর বিছিয়ে সেখানেই শুয়ে পড়ল এবং ছবির দিকে তাকিয়ে সেটা দেখতে লাগল। মেয়েটির ছবি তাকে খুব প্রভাবিত করেছিল। সে ভাবছিল যে যদি এই মেয়েটি মিলে যায় তবে সে তাকে বিয়ে করবে। কিছুক্ষণ পর বাদশার মনে হল জলের ঢিলু উঠছে। বাদশা অবাক হল যে না তো হাওয়া চলছে আর না জলে কোনো কিছু ভাসছে, তাহলে এই ঢেউ উঠছে কিভাবে? হঠাৎ সে কারো ডাক শুনতে পেল। বাদশা তড়াক করে উঠে বসল এবং এদিক ওদিক দেখতে লাগল। তারপর তার নজর পুকুর পাড়ের দিকে গেল। পুকুর থেকে এক মোটা তাজা এবং লম্বা আজদাহা বেরোচ্ছিল। তার মুখ থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। যখন সে পুরোপুরি পুকুর থেকে বাইরে এলো, বাদশা অবাক হয়ে গেল, কারণ আজদাহাটা পুরো ২০ ফুট লম্বা ছিল এবং বাদশা এর আগে এত বড় ও ভয়ঙ্কর আজদাহা কখনো দেখেনি। বাদশা তৎক্ষণাৎ খাপ থেকে তলোয়ার বের করল এবং খোদার নাম নিয়ে আজদাহার ওপর হামলা করে দিল। প্রথম কোপই কার্যকর হল এবং আজদাহার শরীর ২ টুকরো হয়ে গেল। বাদশা সঙ্গে সঙ্গে দ্বিতীয় কোপ দিয়ে আজদাহার মাথা ধর থেকে আলাদা করে দিল। যেই মাথা আলাদা হল, আজদাহার মুখ থেকে একটি বড় মুক্তো বেরিয়ে মাটিতে পড়ে গেল। এরপর আজদাহার শরীরের কাটা অংশগুলো অদ্ভুত রূপ নিতে লাগল। ১ মিনিট পরেই বাদশার সামনে আজদাহার বদলে এক বিশাল দানবের লাশ পড়েছিল। মাথার চুল অল্প ছিল, কিন্তু তার ভয়ঙ্কর চোখ দুটো আঙ্গারার মতো লাল হয়ে জ্বলছিল। মুখটা ভয়ানকভাবে খোলা ছিল আর লম্বা লম্বা দাঁত বাইরে বেরিয়েছিল। হঠাৎ বাদশার নজর সেই মুক্তটির ওপর পড়ল, যা দানবের মুখ থেকে বেরিয়েছিল। বাদশা মুক্তটি তুলে নিল। মুক্তটি ডিমের মতো বড় ছিল, কিন্তু তাতে মাটি লেগেছিল। বাদশা ভাবল, এই মুক্তটি সে তার তাজে মুকুটে লাগাবে। এই ভেবে সে পুকুর পাড়ে এলো, যাতে মুক্তটি ধুয়ে নিতে পারে। যেই সে মুক্তটি ধোয়ার জন্য জলে ডুবালো, সে চমকে উঠল, কারণ যেই সে জলে মুক্তটি রাখল, জল সেখান থেকে সরে গেল এবং নিচে সিঁড়ি দেখা গেল। বাদশা খুব অবাক হল। সে ভাবল, এই রহস্যের সমাধান করা যাক, দেখা যাক এই সিঁড়ি কোথায় যায়। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। বাদশা বুঝে গেল যে এটা ওই মুক্তরই কেরামতি, যে জল রাস্তা থেকে সরে যাচ্ছে। প্রায় ২০টি সিঁড়ি নামার পর বাদশা নিজেকে এক ঘরের ভেতর পেয়ে খুব অবাক হল। ঘরটি খুব চমৎকারভাবে সাজানো ছিল। বাদশা এই ঘর থেকে অন্যদিকে বেরোল এবং দেখল যে এটা একটা মহলে পরিণত হয়েছে, যেখানে অনেকগুলো ঘর আছে এবং একপাশে বিশাল বাগান। বাদশা অন্য ঘরে প্রবেশ করল এবং তাকে আবারও অবাক হতে হল, কারণ ঘরের সোনার পালঙ্কে সেই মেয়েটিই ছিল যার ছবি বাদশা পুকুর পাড়ে দেখেছিল। মেয়েটি শাহী পোশাকে খুব সুন্দর লাগছিল। রাজকুমারী বাদশাকে দেখেই হেসে ফেলল, কিন্তু তারপর সে কাঁদতে লাগল। বাদশা মনে মনে ভাবল, খোদা জানে কি রহস্য, এখানে তো সবকিছুই বিস্ময়কর। বাদশা মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, হে মেয়ে, তুমি কে, আর এই মহল কার? মেয়েটি কাঁদতে কাঁদতে শান্ত হল। তারপর সে বাদশার দিকে তাকিয়ে বলতে লাগল, আমি ট্র্যাভেলিস খানের বাদশার মেয়ে, আমার নাম শাহজাদি বানো। এই মহল এক মানুষ খেকো দানবের। সে আমাকে ২ বছর আগে আমার মহল থেকে তুলে এনেছিল এবং এখন আমাকে বিয়ে করতে চায়। সে এখন কোথায়? সে শিকারের জন্য বাইরে গেছে। সে পুকুর থেকে আজদাহার রূপে বের হয়। বাদশাহ হাসতে লাগল। তারপর শাহজাদি বানুকে বলল, এখন তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই।
আমি তাকে কতল করে তার লাশের টুকরো টুকরো করে দিয়েছি। সত্যি? শাহজাদি বানু খুশি হয়ে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, তার লাশ এখনো বাইরে পুকুর পাড়ে পড়ে থাকবে। বাদশাহ তাকে নিশ্চিত করে বলল। কিন্তু তুমি কে? শাহজাদি জিজ্ঞেস করল। আমি পাশের দেশের বাদশাহ, আমার নাম সালমান। শিকার করতে করতে আমার তৃষ্ণা পায়। আমি আর আমার বন্ধু ইয়াকুব ফকির এই পুকুরে পৌঁছাই। পুকুর পাড়ে তোমার ছবি দেখে আমি তোমার উপর আশিক হয়ে পড়ি। যখন আমি আজদাহাকে দেখলাম তাকে তখনই কতল করে দিলাম। তার মুখ থেকে মুক্ত বেরোল, যার সাহায্যে আমি তোমার কাছে পৌঁছাতে পারলাম। বাদশাহ হাসতে হাসতে সমস্ত ঘটনা বর্ণনা করতে লাগল। এরপর সে পুকুর পাড়ে তলোয়ার দিয়ে গর্ত ঘুরে সেখানে দানবের লাশ দাফন করে দিল। এই কাজ সেরে বাদশাহ নিজের ঘোড়া ধরল এবং পুনরায় পুকুরে প্রবেশ করল। সে মনে মনে খোদার শুকরিয়া আদায় করছিল যে তার মনের ইচ্ছা এত দ্রুত পূর্ণ হয়েছে। সে শাহজাদি বানোকে পেয়ে নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করছিল। যখন সে আবারও মহলে শাহজাদি বানোর কাছে পৌঁছাল, শাহজাদি তাকে বলল, এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আমি এখন আপনার মহলে যেতে চাই। আমার বন্ধু ইয়াকুবকে আসতে দাও, তারপর এখান থেকে যাওয়ার ফয়সালা করা যাবে। তারপর তারা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগল, কারণ রাত হয়ে গিয়েছিল এবং বাদশাহ সারাদিনের ক্লান্ত ছিল। অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত ইয়াকুব শহরে ভিক্ষা করল। এরপর সে সেই পুকুর পাড়ে ফিরে চলল যেখানে সে বাদশাকে ছেড়ে গিয়েছিল। সে যখন পুকুরে পৌঁছাল তখন বেশ অন্ধকার হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে বাদশাকে না পেয়ে ইয়াকুবের হোশ উড়ে গেল। সে ভাবতে লাগল বাদশা কোথায় চলে গেল, কারণ বাদশার ঘোড়াও সেখানে ছিল না। সে ভাবল দেরি হয়ে যাওয়ার কারণে বাদশা হয়তো তাকে খুঁজতে শহরের দিকে চলে গেছে। এটা ভেবে সে যখন শহরের দিকে ফেরার জন্য ঘুরল তখনই তার নজর পুকুর পাড়ে তৈরি সেই কবরের উপর পড়ল। কবর দেখে তার মনে প্রচণ্ড আঘাত লাগল, কারণ সে যখন আগে এসেছিল তখন তো সেখানে কোনো কবর ছিল না এবং বাদশাও সেখানেই ছিল। কিন্তু এখন বাদশা গায়েব আর তার বদলে সেখানে একটা কবর। সে ভাবতে লাগল যে হয়তো বাদশাকে কেউ কতল করে তার লাশ এই কবরে দাফন করে দিয়েছে। এটা ভেবে ইয়াকুব ফুপিয়ে কাঁদতে লাগল। এখন সে কবরের ওপর লুটিয়ে পড়ে আর্তনাদ করে কাঁদছিল আর বাদশাকে কতলকারীকে গালি দিচ্ছিল। রাত গভীর হওয়া পর্যন্ত সে কবরের সাথে লেপ্টে কাঁদতে থাকল। তারপর সে সেখানেই ঘুমিয়ে পড়ল। সকালে যখন তার চোখ খুলল, সে উঠে নামাজ পড়ল এবং বাদশার জন্য আল্লাহর কাছে দোয়া চাইল। নামাজ শেষে সে ফয়সালা করল যে সে আর বাড়ি ফিরে যাবে না এবং সারা জীবন এখানে বাদশার কবরের খাদেম হয়ে কাটিয়ে দেবে। এই ফয়সালা করার পর সে শহরের দিকে রওনা হল, যাতে পেট ভরার জন্য খয়রাত চেয়ে আনা যায়। বানো জাগ্রত হওয়ার পর নাস্তা শেষ করে বাদশাহ শাহজাদিকে বললেন, এসো একটু বাইরে যাই, পাইচারিও করা হবে আর ইয়াকুবকেও নিয়ে আসব। বেচারা ইয়াকুব রাতটা বোধহয় পুকুর পাড়েই কাটিয়েছে। না জানি সে আমার সম্পর্কে কি ভাবছে। শাহজাদি বানো আর বাদশাহ পুকুর থেকে বাইরে এলেন, কিন্তু ইয়াকুবের দূর দূরান্ত পর্যন্ত কোনো খোঁজ ছিল না। না জানি সে আদৌ এসেছে কিনা, বাদশাহ মনে মনে ভাবলেন এবং তারপর বেশ কিছুক্ষণ সেখানেই পাইচারি করতে থাকলেন। বাদশাহ হাসতে হাসতে বললেন, এটি কে বানিয়েছে আর কার কবর এটি? আমি দয়া করে একে দাফন করে দিয়েছি। শাহজাদি তার কথা শুনে হাসতে লাগলেন। কিছুক্ষণ পর তারা আবার পুকুরের নিচে প্রাসাদে পৌঁছে গেলেন। শাহজাদি নিজেই খাবার তৈরি করলেন এবং তারপর দুজনে মিলে খাবার খেলেন। এটি কাকতালীয় ব্যাপার ছিল নাকি ভাগ্যের লিখন? যখনই বাদশাহ আর শাহজাদি বানো পুকুর থেকে বাইরে বের হতেন, ইয়াকুব ফকির ভিক্ষা করতে শহরে চলে যেত। কিন্তু বাদশাহ ভাবছিলেন যে ইয়াকুব তাকে খুঁজতে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে। সেই বেচারা জানত না যে বাদশাহ পুকুরের পাড়ে তৈরি সেই ছবির মতো শাহজাদি বানোর সাথে পুকুরের নিচের এক আলিশান প্রাসাদে বসবাস করছেন। এভাবে পুরো 1 সপ্তাহ কেটে গেল। বাদশাহ আর ইয়াকুবের কখনো দেখা হল না। যখন ইয়াকুব আসত তখন রাত হয়ে যেত এবং বাদশাহ বাইরে আসতেন না। আর যখন বাদশাহ সকালে বাইরে আসতেন তখন ইয়াকুব শহরে চলে যেত। অদ্ভুত এক সংযোগ ছিল। একদিন সকালবেলা যখন বাদশাহ ঘুমাচ্ছিলেন এবং শাহজাদি বানো নাস্তা তৈরি করে ফেলেছিলেন, তখন তিনি ভাবলেন যে বাদশাহ জাগাল আগ পর্যন্ত তিনি পুকুরের বাইরে থেকে একবার ঘুরে আসবেন। তাই তিনি বাদশার পকেট থেকে সেই মুক্তটি বের করে নিলেন, কারণ সেটি ছাড়া তিনি পুকুরের বাইরে যেতে পারতেন না। পুকুরের বাইরে এসে তিনি পায়চারি করতে লাগলেন। হঠাৎ তার নজরে পড়ল ভেড়া চারানো এক রাখালের ওপর। বানো ভয় পেয়ে পুকুরের দিকে দৌড় দিলেন। রাখালও শাহজাদিকে দেখে অবাক হল এবং সেও শাহজাদির পেছনে দৌড়াল। তাড়াহুড়ো করতে গিয়ে শাহজাদির এক পায়ের জুতো সেখানেই রয়ে গেল, কিন্তু তিনি সেটি তোলার জন্য ফিরে না তাকিয়ে দ্রুত পুকুরে ঢুকে পড়লেন। যখন রাখাল দেখল শাহজাদি পুকুরে নেমে যাচ্ছেন, তখন সে আরও জোরে দৌড়াল, পাছে শাহজাদি পুকুরে ডুবে না যান।
কিন্তু সেখানে পৌঁছে সে পুকুরে জল ছাড়া আর কিছুই দেখতে পেল না। সে ভাবল শাহজাদি হয়তো পুকুরের নিচে থাকেন। আমার গিয়ে বাদশাকে এই খবর জানানো উচিত। এই ভেবে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল, কিন্তু হঠাৎ তার নজর সেই সোনালি জুতোর উপর পড়ল, যা দিনের আলোতে ঝকঝক করছিল। সে দৌড়ে দিয়ে জুতোটি তুলে নিল। জুতোটি সোনার সুতো দিয়ে তৈরি ছিল এবং তাতে দামি হিরে জহরত বসানো ছিল। এটি নিশ্চয়ই সেই জলে থাকা শাহজাদিরই হবে। সে ভাবল যে যখন সে এই জুতো তার বাদশাকে উপহার দেবে, তখন বাদশা তাকে পুরস্কার দেবেন। সে তার ভেড়াগুলোকে জড়ো করল এবং শহরের দিকে রওনা হল। শহরে পৌঁছে সে ভেড়াগুলোকে নিজের বাড়িতে রাখল এবং নিজে বাদশার দরবারের দিকে রওনা হল। তখনও বাদশাহ দরবারে পৌঁছাননি। দ্বাররক্ষীরা রাখালকে ভেতরে যেতে দিল না, তাই সে দরবারের দরজার সামনেই দাঁড়িয়ে রইল। সে ভাবল বাদশাহ আসা মাত্রই এই জুতো তাকে দিয়ে দেবে। প্রায় 1 ঘণ্টা পর বাদশাহ আর উজির সেখানে এলেন। বাদশাহ ঘোড়া থেকে নামা মাত্রই রাখাল বাদশার কাছে পৌঁছে তাকে কুর্নিশ করল। কি ব্যাপার হে যুবক? বাদশাহ রাখালকে জিজ্ঞেস করলেন। জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, আসলে আমি আপনার খেদমতে একটি জুতো পেশ করতে এসেছি। রাখালের কথা শুনে বাদশাহ রাগে লাল হয়ে গেলেন এবং গর্জে উঠে বললেন, কি বলছো? তুমি জানো না তুমি কার সাথে কথা বলছ? আমি জানি হুজুর, রাখাল কাঁপতে কাঁপতে বলল এবং পকেট থেকে সোনালি জুতোটি বের করে বাদশার সামনে ধরল। বাদশার নজর জুতোর ওপর পড়া মাত্রই তিনি অবাক হয়ে গেলেন এবং জুতোটি হাতে নিয়ে দেখতে লাগলেন। জুতোটি ছিল অত্যন্ত সুন্দর আর মূল্যবান। এটি তুমি কোথায় পেয়েছ? বাদশাহ এখন হেসে থাকে জিজ্ঞেস করলেন। এটি খুব মূল্যবান হুজুর, এটি আমি জঙ্গলে পেয়েছি। রাখাল পুরো কাহিনী শোনাল। আপনার কি মনে হয় উজিরে আজম? বাদশাহ পাশে দাঁড়িয়ে থাকা উজিরকে জিজ্ঞেস করলেন। জুতোটি খুব দামি হুজুর, এটি নিশ্চিতভাবে পরিস্থান থেকে এসেছে, উজির উত্তর দিলেন। রাখাল মনে মনে খোদার শুকরিয়া আদায় করতে লাগল। উজিরে আজম তখনই খাজাঞ্চিকে ডেকে রাখালকে স্বর্ণ মুদ্রা দেওয়ার হুকুম দিলেন। এরপর বাদশাহ উজিরকে বললেন, উজিরে আজম, এই জুতো দেখে আমার মন আর মানছে না। জলদি এই জুতোর মালিক শাহজাদিকে খুঁজে বের করে আমার প্রাসাদে নিয়ে এসো। তাকে ছাড়া আমার এখন শান্তি নেই। তোমাকে 1 সপ্তাহের সময় দেওয়া হলো। খুব ভালো হুজুর, আমি আজ থেকেই চেষ্টা শুরু করছি, উজির সম্মানের সাথে বললেন এবং বাদশাহ দরবারে ঢুকে পড়লেন। উজির নিজের প্রাসাদে পৌঁছে ভাবতে লাগলেন কি করবেন। শাহজাদিকে পুকুর থেকে কিভাবে বের করবেন। রাখালের বর্ণনা অনুযায়ী পুকুর জলে ভরা, কিন্তু শাহজাদি তার ভেতরে নেমে গিয়েছিলেন। এটি ভাবতে ভাবতে হঠাৎ তিনি লাফিয়ে উঠলেন। তবে এর কারণ কোনো বিচ্ছু কামড়ানো ছিল না, বরং তার মনে পড়েছিল সেই 4 চালাক আর ধূর্ত মহিলার কথা, যারা শহরে তাদের মক্কারি বা ধূর্ততার জন্য পরিচিত ছিল। তারা নিশ্চয়ই সাহায্য করতে পারবে। উজির তালি দিলেন। একজন গোলাম ভেতরে এলো। দরোগাকে ডাকো এখনই, উজির হুকুম দিলেন। কিছুক্ষণ পর দরোগা এলো। তুমি গিয়ে সেই 4 মক্কার বা ধূর্ত মহিলাকে নিয়ে এসো, যাদের কথা শহরে খুব চর্চা হচ্ছে। আধা ঘণ্টা পর দরোগা এসে জানালো যে 4 জন মহিলা এসেছে। 2 জন সিপাহী সেই 4 জন হৃষ্টপুষ্ট কিন্তু বৃদ্ধা মহিলাকে ভেতরে নিয়ে এলো। উজির তাদের 4 জনকে পরখ করলেন। 4 জনের চোখ মুখ থেকেই ধূর্ততা প্রকাশ পাচ্ছিল। উজির একে একে সবার নাম আর কাজ জিজ্ঞেস করলেন। প্রথমজন জানালো তার নাম জোহর এবং সে বিগড়ে যাওয়া কাজ সামলাতে দক্ষ। দ্বিতীয়জন সূর্যমুখী, যে বিচ্ছেদে থাকা মানুষদের মিলিয়ে দেয়। তৃতীয়জন জান্নাত, যে মাখন থেকে এমনভাবে চুল বের করতে পারে যাতে মাখনে হাত না লাগে। চতুর্থজন ছিল হাজনবি, সে বলল, আমি আকাশ থেকে টুকরো কেটে এমনভাবে সেলাই করতে পারি যে দুনিয়া টেরই পাবে না। সে অন্যদের চেয়ে বেশি ধূর্ত ছিল। উজির তাকে রেখে বাকিদের পাঠিয়ে দিলেন। উজির হাজনবিকে সেই সোনালি জুতো দেখালেন এবং বললেন, যদি তুমি এই শাহজাদিকে ধরে আনতে পারো তবে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, আর ব্যর্থ হলে মেরে ফেলা হবে। আমার মঞ্জুর হুজুর, ইনশাআল্লাহ আমি সফল হব, হাজনবি আত্মবিশ্বাসের সাথে বলল। উজির সেই রাখালকে হাজনবির সাথে পাঠালেন, যাতে সে পুকুরটি দেখিয়ে দিতে পারে। হাজনবি নিজের বাড়িতে গিয়ে হাজিদের মতো পোশাক পরল, গলায় তসবি নিল এবং হাতে লাঠি নিয়ে রাখালের সাথে রওনা হল। দুপুরে তারা জঙ্গলের সেই পুকুরের কাছে পৌঁছাল। পুকুর পাড়ে একটি কবর দেখে ধূর্ত হাজনবি ভাবল এটি তার কাজে আসবে। সে রাখালকে বিদায় করে দিয়ে কবরের পাশে চাদর বিছিয়ে বসে তসবি পড়তে লাগল। অন্যদিকে সালমান বাদশাহ আর বানো শাহজাদি যখনই ফিরে যাওয়ার কথা বলতেন, বাদশাহ তা এড়িয়ে যেতেন। তার বিশ্বাস ছিল যে ইয়াকুব একদিন নিশ্চয়ই আসবে। দুপুরের খাবার পর বাদশাহ শাহজাদিকে বললেন, চলো বাইরে ঘুরে আসি আর ইয়াকুবকেও খুঁজি। তারা দুজনে পুকুর থেকে বাইরে এলেন। বাইরে এসেই তারা সেই বৃদ্ধাকে কবরের পাশে বসে তসবিহ পড়তে দেখলেন।
বাদশাহ আর শাহজাদি তার কাছে গেলেন। ওহে বৃদ্ধা, তুমি কে আর এখানে কেন এসেছ? বাদশাহ জিজ্ঞেস করলেন। হাজন বি বলল, বাবা, আমি 7 বার হজ করেছি। এখন বাকি জীবন ইবাদাত করে কাটানোর জন্য এই জঙ্গলে চলে এসেছি। বাদশাহ জিজ্ঞেস করলেন কোনো ফকিরকে দেখেছে কিনা। সে না সূচক উত্তর দিল। তারপর সে জিজ্ঞেস করল তারা পুকুরে কিভাবে থাকে। শাহজাদি উত্তর দিলেন, পুকুরের নিচে তাদের প্রাসাদ আছে। হাজন বি অনুরোধ করল তাকে সাথে রাখার জন্য। সে রান্নাবান্না আর কাপড় ধোয়ার কাজ করে দেবে। শাহজাদি প্রথমে মানা করলেও বাদশাহ দয়া করে তাকে সাথে রাখতে রাজি হলেন। হাজন বি তাদের সাথে পুকুরের নিচের প্রাসাদে চলে এলো। এভাবে কয়েকদিন কেটে গেল। তারা প্রতিদিন বাইরে যেতেন এবং ইয়াকুবের জন্য অপেক্ষা করতেন। একদিন বাদশাহ একাই শহরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ইয়াকুবকে খুঁজতে। পরের দিন সকালে তিনি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন। সারাদিন শহর খুঁজেও তিনি ইয়াকুবকে পেলেন না। ক্ষুধায় আর ক্লান্তিতে বাদশার অবস্থা খারাপ হয়ে গেল। বিকেলে তিনি আবার জঙ্গলের দিকে রওনা হলেন। হাজনবীর সেখানে আজ ৩ নম্বর দিন ছিল এবং পরিকল্পনা অনুযায়ী আজই তার শাহজাদিকে নিয়ে পালানোর কথা। বাদশাহ সকালে বেরিয়ে যাওয়ায় শাহজাদি আর হাজনবি প্রাসাদে কথা বলছিলেন। দুপুরে শাহজাদি হাজনবিকে দস্তরখান বিছিয়ে খাবার দিতে বললেন। ধূর্ত হাজনবি মনে মনে হাসছিল আর বলছিল, শাহজাদি বানো, আজ শেষবারের মতো এই প্রাসাদের খাবার খেয়ে নাও, এরপর অন্য বাদশার প্রাসাদে খেতে হবে। বাদশাহ ফিরে আসার পর দুজনে খাবার খেলেন। বাদশাহ অন্য ঘরে ঘুমানোর জন্য গেলে হাজনবি সুযোগ বুঝে শাহজাদিকে বলল, মা, আজ আমার মনটা খুব অস্থির লাগছে, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। শাহজাদি গাজী হলেন এবং বাদশার পকেট থেকে সেই মুক্তটি নিয়ে এলেন। হাজনবি কৌশলে বলল, মা, আজ মুক্তটা আমাকে দাও, দেখি এটা দিয়ে কিভাবে বাইরে বের হতে হয়। তারা পুকুরের বাইরে এসে পায়জারি করতে লাগলেন। হঠাৎ হাজনবি জোরে একটা চিৎকার দিল। শাহজাদি অবাক হয়ে পেছনে তাকাতেই দেখলেন 4 জন সিপাহী তলোয়ার হাতে তার দিকে আসছে। শাহজাদি পুকুরের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু হাজনবি তাকে শক্ত করে ধরে ফেলল। সিপাহীরা এসে শাহজাদিকে ধরে ফেলল। শাহজাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও সেখানে সাহায্য করার কেউ ছিল না। সিপাহীরা শাহজাদিকে একটি ঘোড়ায় তুলল আর হাজনবি অন্য একটি ঘোড়ায় চড়ল। তারা দ্রুত শহরের দিকে রওনা হল। শাহজাদি অনেক পালানোর চেষ্টা করলেও তার হাত বাঁধা ছিল। শহরে পৌঁছে উজির আর বাদশাহ তাদের জন্য অপেক্ষা করছিলেন। শাহজাদিকে দেখে বাদশাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ধূর্ত হাজনবিকে অনেক পুরস্কার দিলেন এবং হাজনবি সেই মুক্ত নিয়ে চলে গেল। বাদশাহ শাহজাদিকে একা পেয়ে বললেন, তুমি কি এখানে এসে খুশি নও? শাহজাদি কঠোর স্বরে বললেন, একেবারেই না। বাদশাহ বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। শাহজাদি বললেন, কখনো না, আমি বরং মৃত্যুকে বেছে নেব। আমি পাশের দেশের বাদশার মালিকা, সে আমাকে উদ্ধার করতে আসবে। শাহজাদি শেষে একটি শর্ত দিলেন, আমি 1 মাসের জন্য বিয়ের সিদ্ধান্ত স্থগিত করতে পারি। যদি 1 মাসের মধ্যে আমার বাদশা আমাকে নিতে আসে, তবে তুমি আমাকে ছেড়ে দেবে, নইলে যা খুশি করবে। বাদশা রাজি হলেন। শাহজাদি দ্বিতীয় শর্ত দিলেন যে আগামীকাল থেকে এই প্রাসাদে ফকিরদের জন্য দিন-রাত লঙ্গরখানা বা অন্নছত্র খোলা রাখতে হবে এবং তিনি নিজে প্রত্যেক ফকিরের দুঃখের কাহিনী শুনবেন। বাদশাহ হেসে বললেন, এ তো খুব সামান্য শর্ত। তিনি উজিরকে ডেকে সব ব্যবস্থা করতে বললেন। পরের দিন থেকে লঙ্গরখানা খুলে দেওয়া হল। শাহজাদি বানো একটি ঘরে বসে থাকতেন। যে ফকিরি আসত, খাবার খেয়ে শাহজাদিকে নিজের কাহিনী শোনাত। কিন্তু শাহজাদি যার জন্য এই লঙ্গরখানা খুলিয়েছিলেন, সেই ইয়াকুব ফকির এখনও আসল না। শাহজাদি দুশ্চিন্তায় ভাবলেন, ইয়াকুব হয়তো আসবে না। ইয়াকুবও খাবার খেতে আসত, কিন্তু তখনও সে আসেনি। শাহজাদি প্রতিটি ফকিরকে তার হুলিয়া, চেহারা ও পোশাকের বর্ণনা বলে তার সম্পর্কে খোঁজ নিত, কিন্তু এতেও সে ব্যর্থ হল। সে চাচ্ছিল যে কোনোভাবে ইয়াকুবকে পাওয়া গেলে তাকে সমস্ত অবস্থা জানিয়ে দেবে এবং তারপর ইয়াকুব গিয়ে নিজের বাদশাকে সাহায্য করবে। এরপর বাদশা তাকে উদ্ধার করতে আসবে। শাহজাদির লঙ্গরখানা খোলার 15 দিন হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ইয়াকুবের কোনো হদিস পেল না। সঙ্গীত, সে কি কোথাও চলে গেল নাকি খোদানা খাস্তা মরে গেল? সে যদি এই শহরে ভিক্ষা করতে আসত, তবে তাকে এতক্ষণে এই লঙ্গরখানায় চলে আসা উচিত ছিল, কারণ লঙ্গরখানা প্রতিটি ধনী, গরিব, ফকির, মিসকিন এবং এতিম মানুষের জন্য 24 ঘণ্টা খোলা থাকত। শাহজাদির এই উদ্যোগে ইয়াকুবের কোনো খোঁজ না মিললেও একটা কাজ অবশ্যই হল। পুরো শহরে তার দানশীলতার আলোচনা শুরু হয়ে গেল। যাকে দেখা যায় সেই শাহজাদি বানুর প্রশংসা করছিল এবং তার গুণগানে মগ্ন ছিল। মানুষ ভাবছিল যে এই দেশের বাদশা কত কৃপণ ও নিষ্ঠুর লোক,
কিন্তু শাহজাদি বানু যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সেই কত নেককার ও দয়ালু। ইয়াকুব বেচারা খুব দুশ্চিন্তায় ছিল। সে সারা রাত পুকুরের ধারের সেই কবরের পাশে জেগে থাকত এবং খুব ভোরে নামাজ পড়ার পর শহরে চলে যেত। সারা দিন ভিক্ষা করার পর কিছু নিজের জন্য রাখত এবং বাকিটা গরিবদের মাঝে বিলিয়ে দিত। কিন্তু এই শহরে কেউ জানত না যে সে কে এবং কোথায় থাকে। সে এই দেশেরই লোক ছিল না, তাই সবার কাছে অচেনা ছিল। তার এই শহরে কোনো পরিচিত লোক পর্যন্ত ছিল না। সে তো পুকুরের ধারের সেম হয়ে গিয়েছিল, যেটা তার ধারণা মতে তার বন্ধু বাদশাহ সালমানের কবর ছিল। সেখানে থাকতে থাকতে তার অনেক দিন হয়ে গিয়েছিল। একদিন সে শহরের একটি বড় বাড়িতে গিয়ে হাঁক দিল, কেউ কি আছেন আল্লাহর নামে দেওয়ার মতো? ইয়াকুব আম্মা, তার মা, এভাবেই ডাক দিতেন। হঠাৎ বাড়ি থেকে এক মোটা সোটা লোক বেরিয়ে এলো। পোশাক দেখে তাকে খুব ধনী মনে হচ্ছিল। সে বাইরে এসে ইয়াকুবকে ধমক দিয়ে বলল, যা বাবা যা, মাফ কর। যখন রাজপ্রসাদে শাহজাদি বারমু রামোরখানা খুলে রেখেছে, তখন সবার কাছে হাত পাতার কি দরকার? সেই লঙ্গরখানা এখনও খোলা আছে, বরং দিনরাত খোলা থাকে। এই বলে লোকটি রাগে ইয়াকুবকে দেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইয়াকুব সেখান থেকে চলে গেল। সে রাজপ্রাসাদের লঙ্গরখানায় যেতে চাইল না, কারণ সন্ধে হয়ে আসছিল এবং তাকে জঙ্গলে ফিরে যেতে হতো। তাকে বাড়তি রুটিগুলো অন্য ফকির ও গরিবদের মাঝে বিলিয়ে দিতে হতো। তাই সে যা পেয়েছিল তাতেই সন্তুষ্ট থাকল এবং রাজপ্রাসাদের দিকে গেয়ামা। পরের দিন সে যখন আবার জঙ্গল থেকে শহরের দিকে যাচ্ছিল, হঠাৎ তাকে এক জায়গায় থামতে হলো, কারণ একটি পিঁপড়ের গর্তে জল ঢুকে যাচ্ছিল। ইয়াকুব ভাবল, বেচারা পিঁপড়েগুলো তো জলে ডুবে মারা যাবে। সে এগিয়ে গিয়ে কিছু মাটি তুলল এবং জলের মুখে বাদ দিতে লাগল। কিছুক্ষণ পর সে দেখল যে জল এখন অন্যদিকে বইছে এবং পিঁপড়েরা স্বস্তির নিঃশ্বাস নিল। ওই সময় পিঁপড়ের গর্ত থেকে দুটি বড় বড় পিঁপড়ে বাইরে এলো, যারা প্রায় 2 ইঞ্চি লম্বা ছিল। এর মধ্যে একটি পিঁপড়ে, যে অন্যটির চেয়ে কিছুটা বড় ছিল, ইয়াকুবকে বলল, হে দয়ালু মানুষ, আমি পিঁপড়েদের বাদশা। তুমি আজ জলের মুখ ঘুরিয়ে দিয়ে আমার জাতির উপর বিশাল উপকার করেছ, যা আমরা সারা জীবন ভুলব না। আমি নিজের এবং আমার জাতির পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। যদি আমাদের যোগ্য কোনো সেবা থাকে তবে বলো। ইয়াকুব প্রথমে অবাক হল, তারপর পিঁপড়েদের সর্দারকে বলল, না ভাই, আমি তো তোমাদের উপর কোনো উপকার করিনি। হঠাৎ তার নজর একটি বিড়ালের উপর পড়ল। সেই বিড়ালটি ইঁদুরের গর্তের পাশে ওত পেতে বসেছিল। যেই গর্ত থেকে কোনো দুর্ভাগা ইঁদুর বের হতো, বিড়ালটি সাথে সাথে তার উপর হামলা করত এবং নিমিষেই তাকে সাবার করে দিত। ইয়াকুবের ইঁদুরগুলোর ওপর মায়া হল এবং সেই সাথে বিড়ালের ওপর রাগও হল। সে রাগে দ্রুত এগিয়ে গেল এবং বিড়ালটি তাকে দেখার আগেই ইয়াকুব হাতে থাকা পাতলা লাঠি দিয়ে তার পিঠে এক ঢা বসিয়ে দিল। বিড়ালটি তখনই চিৎকার করে মিয়াও মিয়া পড়তে করতে সেখান থেকে পালিয়ে গেল এবং আর ফিরে তাকাল না। ইয়াকুব যখন বিড়ালকে তাড়িয়ে দিল, তখন ইঁদুরের গর্ত থেকে একটি ইঁদুর সব দেখছিল। সে বিড়াল চলে যাওয়ায় খুব খুশি হল এবং দ্রুত গর্তে ফিরে গেল। সে যখন আবার গর্ত থেকে বের হল, তখন সে একা ছিল না। তার সাথে একটি খুব মোটা তাজা এবং লম্বা ইঁদুর ছিল, যা প্রায় 1.5 ফুটের মতো ছিল। 2 ইঁদুর ইয়াকুবকে সালাম করল। ইয়াকুব সালামের উত্তর দিলে বড় ইঁদুরটি বলল, হে দয়ালু মানুষ, তুমি আজ আমাদের বিড়ালের পেটে যাওয়া থেকে বাঁচিয়ে দিয়েছ, যার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের বাঁচিয়ে আমাদের ওপর অনেক বড় উপকার করেছ। আমি তো প্রতিটি অসহায়ের সাহায্য করতে চাই। আমি তোমাদের ওপর কোনো উপকার করিনি, বরং নিজের ওপর করেছি, কারণ আল্লাহ রহমকারীদেরই পছন্দ করেন। তাই তোমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। শুকরিয়া তো তোমরা খোদার করো, যিনি আজ তোমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিলেন, নয়তো বিড়াল বিবি তো তোমাদের সবাইকে সাবার করে দিত। যাই হোক, আমরা আপনার কাছে ঋণী। আমাদের যোগ্য কোনো সেবা থাকলে আদেশ করুন, মোটা ইঁদুরটি বলল। ইয়াকুব সাথে সাথে না করে দিয়ে বলল, আমার এমন কোনো কাজ নেই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, বড় ইঁদুরটি বলল। তারপর সে নিজের গোঁফ থেকে কিছু পশম ছিঁড়ে ইয়াকুবের হাতে দিয়ে বলল, আমি আমার জাতির সর্দার, আপনি এই পশমগুলো রেখে দিন এবং যখনই আমাদের প্রয়োজন হবে এদের মধ্যে একটিকে তাপ দেবেন। আমরা সাথে সাথে আপনার সেবায় হাজির হব। ঠিক আছে তো? ইঁদুরদের সর্দার হেসে বলল এবং ইয়াকুব তার কথা শুনে হাসল। সেদিন সে আর কোথাও ভিক্ষা চাইল না এবং সরাসরি রাজপ্রাসাদের লঙ্গরখানায় পৌঁছে গেল। লঙ্গরখানার তদারককারী তাকে পেট পুড়ে চমৎকার খাবার খাওয়ালেন এবং তারপর ইয়াকুবকে বললেন, মেয়া, এখন শাহজাদি বানুর কাছে চলো, তিনি তোমার সাথে কিছু কথা বলবেন। এরপর তোমাকে রাতের খাবার খাইয়ে বিদায় দেওয়া হবে। ইয়াকুব এটা শুনে খুব অবাক হল এবং তদারককারীর সাথে রাজপ্রাসাদের একটি ঘরের দিকে রওনা হল।
সে যখন ঘরে ঢুকল, সামনে শাহজাদি বানুকে একটি জাঁকজমকপূর্ণ তখ্তের সিংহাসন ওপর বসে থাকতে দেখল। বানুকে দেখামাত্রই ইয়াকুব এক বিশাল ধাক্কা খেল, কারণ যে শাহজাদির ছবি সে আজ পর্যন্ত পুকুর পাড়ে দেখে আসছিল, সেই শাহজাদি তার সামনে বসেছিল। ওদিকে শাহজাদির নজর যখন ইয়াকুবের ওপর পড়ল, সেও বাদশাহর বলা বর্ণনার কারণে ইয়াকুবকে চিনে ফেলল। তদারককারী ইয়াকুবকে সেখানে রেখে বাইরে চলে গেলেন। আপনার নাম ইয়াকুব? শাহজাদি বানু অবাক ও খুশি মেশানো গলায় জিজ্ঞেস করলেন। জি ইয়াকুব, ইয়াকুব অবাক হয়ে জানাল। তখন শাহজাদি সাথে সাথে তখ্ত থেকে উঠে পড়লেন এবং ভাইজান বলে ইয়াকুবকে জড়িয়ে ধরলেন। ইয়াকুব হকচকিয়ে গেল। সে ভাবতেই পারেনি যে শাহজাদি বানু তাকে ভাই বলবে এবং জড়িয়ে ধরবে। আর একজন শাহজাদি তার বোন কিভাবে হতে পারে? শেষমেশ সে আদবের সাথে বলল, শাহজাদি সাহেবা, আপনার ভুল হয়েছে। আমি তো এক গরিব ফকির, আমার রাজপরিবারের সাথে কি সম্পর্ক? শাহজাদি বানু সরে গিয়ে হাসতে লাগলেন। তার চোখে খুশির জল ছিল। তিনি বললেন, ভাই, তুমিই তো বাদশাহ সালমানের সাথী, তাই না? ইয়াকুব চমকে উঠে তার দিকে তাকাল এবং দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, একসময় আমি বাদশাহ সালমানের সাধারণ খাদেম ছিলাম, কিন্তু এখন আমি এই দুনিয়ায় একা হয়ে গেছি। আল্লাহ তাআলা বাদশাহ সালমানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এখন তো আমি তার কবরের দেখাশোনা করছি। না ইয়াকুব ভাই, বাদশাহ সালমান মারা যাননি, বরং তিনি জীবিত আছেন, শাহজাদি হেসে বললেন। ইয়াকুব থমকে গেল। সে অবাক হয়ে শাহজাদির দিকে তাকিয়ে রইল। না না, তিনি মারা গেছেন। তার কবর সেই পুকুর পাড়ে আছে, যেখানে তিনি আপনার ছবি দেখে আপনার উপর ফিদা হয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেখানেই জান দিয়ে দিয়েছেন, ইয়াকুব দুঃখভরা গলায় বলল। কিন্তু শাহজাদি বানু বললেন, আপনি জানেন না, তিনি ওই পুকুরের নিচে একটি প্রাসাদে আছেন। ওই কবরটি আসলে এক দৈত্যের, যাকে বাদশাহ হত্যা করে সেখানেই মাটি দিয়েছিলেন। ওহ, আপনি কি সত্যি বলছেন? ইয়াকুব খুশিতে প্রায় পাগল হয়ে বলল। শাহজাদি বানু বললেন, হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমাকে পুরো গল্প শোনাব। তারপর শাহজাদি বানু শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা ইয়াকুবকে শুনিয়ে দিলেন। ইয়াকুব খুশিতে তার গল্প শুনছিল। বাদশাহর জীবিত থাকার খবর শুনে সে এতই খুশি হল যে তার মন চাচ্ছিল উড়ে গিয়ে পুকুরের সেই প্রাসাদে বাদশাহর কাছে পৌঁছে যায়। গল্প শেষ হলে ইয়াকুব তার নিজের ঘটনাগুলো বর্ণনা করল। এখন বাদশাহকে কিভাবে ওখান থেকে বের করা যায়, ইয়াকুব জিজ্ঞেস করল। আল্লাহ ভালো করবেন, সেই মানকাপটি কোথায়? ওটা সেই দজ্জাল বুড়ির কাছে আছে। আচ্ছা, আমি এখনই গিয়ে ওটা খুঁজি এবং মানকাপটি হাসিল করার চেষ্টা করব, তাতে যদি আমাকে ওই শয়তান মহিলাকে হত্যাও করতে হয়। ইয়াকুব উঠে দাঁড়িয়ে বলল এবং শাহজাদিকে সালাম করে সেখান থেকে চলে এলো। সে সেই দজ্জাল বুড়িকে খুঁজে বের করল। সে দরজায় গিয়ে হাঁক দিল, আল্লাহর নামে কিছু দিন। কিছুক্ষণ পর সেই মহিলা বাইরে এলো। ইয়াকুব দেখল যে সেই মানকাবটি, যার কথা শাহজাদি বলেছিলেন, সেটি বুড়ির গলায় একটি সুতো দিয়ে ঝুলানো ছিল। বুড়ি যখন ঝুঁকে ইয়াকুবের থালায় রুটি দিচ্ছিল, ইয়াকুব বলল, বিবি, আল্লাহর নামে দিতে হলে এই মানকাবটি দিন। বুড়ি এটা শোনামাত্র তার মুখ রাগে লাল হয়ে গেল। সে রাগে ইয়াকুবকে গালিগালাজ করতে লাগল এবং দ্রুত দরজা বন্ধ করে দিল। ইয়াকুব গালি শুনে রাগার বদলে হাসতে হাসতে একদিকে চলে গেল। এখন সন্ধ্যা হয়ে আসছিল। সে একটি খোলা জায়গায় গিয়ে ইঁদুর সর্দারের গোফেল একটি পশম বের পড়ল এবং তা আগুনে পুড়িয়ে গরম করতে লাগল। পশম গরম করার 1 মিনিটও হয়নি যে হঠাৎ কোথা থেকে ইঁদুর সর্দার তার সামনে এসে হাজির হল এবং বলল, আজ্ঞা করুন জনাব, বান্দা হাজির আছে। ইয়াকুব তাকে সব ঘটনা খুলে বলল এবং বলল, আমি যে কোনোভাবে ওই মানকাবটি পেতে চাই। ইঁদুর সর্দার বলল, আজ রাতেই মানকাব আপনি পেয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ব্যবস্থা করছি। তারপর সে সেখানে দাঁড়িয়ে 3 বার চিৎকার দিল। 1 মিনিট পর একদিক থেকে 15টি মোটা তাজা ইঁদুর বেরিয়ে তাদের কাছে চলে এলো। ভাই সব, ইঁদুর সর্দার তাদের উদ্দেশ্য করে সব ঘটনা বলে মানকাবটি হাসিল করার আদেশ দিল। সর্দারের আদেশ শুনে সব ইঁদুর বুড়ির বাড়ির দিকে রওনা হল এবং বাড়ির ভেতর ঢুকে পড়ল। বুড়ি একটি ঘরে শুয়ে ঘুমাচ্ছিল। ইঁদুররা যখন দেখল মানকাবটি তার গলায় নেই, তারা ভাবল কোথাও লুকিয়ে রেখেছে। তারা খুঁজতে শুরু করল। ইঁদুররা ঘরে থাকা প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখল। কাপড় চোপড় কেটে সব নষ্ট করে দিল। লেপ তোষকও ধারালো দাঁত দিয়ে কাটল এই ভেবে যে কোথাও এর ভেতরেই লুকিয়ে রাখা হয়েছে কিনা। ঘিয়ের ডাব্বায় গর্ত করল। লোহার ট্রাঙ্ক আর চামড়ার সুটকেস পর্যন্ত কেটে ফেলল, কিন্তু কোথাও মানকাপ পেল না। তারা বুড়ির পরনের কাপড়েও তল্লাশি চালাল, কিন্তু ব্যর্থ হল। এই ইঁদুরগুলোর মধ্যে একটি ছিল কানা আর একটি বোবা। তারা দুজন খুব বুদ্ধিমান ও দুষ্টু ছিল। তারা দুজন মিলে ভাবল, হয়তো এই বুড়ি মানকাপটি মুখে লুকিয়ে ঘুমোচ্ছে।
বোবা ইঁদুরটি ফোন দিয়ে আটল যে যদি বুড়ির নাকে সুরসুরি দেওয়া যায় তবে বুড়ি মুখ খুলবে এবং যদি ভেতরে মানকাপ থাকে তবে অন্যজন সেটি বের করে নেবে। পরিকল্পনা অনুযায়ী কানা ইঁদুরটি সাবধানে ঘুমন্ত বুড়ির মুখে চড়ে বসল এবং বোবা ইঁদুরটি তার ঘাড়ের কাছে বসল। হঠাৎ কানা ইঁদুরটি নিজের লেজ বুড়ির নাকে ঢুকিয়ে দিল। বুড়ি সাথে সাথে মুখ খুলে ফেলল এবং যন্ত্রণায় ছটফট করতে লাগল। বোবা ইঁদুরটি তার খোলা মুখে মানকাপটি দেখতে পেয়েই ছোঁ মেরে সেটি মুখে নিয়ে নিল। তারপর সে দ্রুত বুড়ির জিভ কামড়ে দিয়ে বিছানা থেকে নিচে লাফ দিল। কানা ইঁদুরটি যখন দেখল কাজ হয়ে গেছে, সেও বুড়ির নাকে জোরে কামড় দিয়ে নিচে লাফিয়ে পড়ল। বুড়ি লাথি নিয়ে তাদের দিকে তেড়ে এলো, কিন্তু সে তো ইঁদুরদের চেয়ে দ্রুত হতে পারল না। তাছাড়া তার জিভ আর নাকও জখম হয়ে গিয়েছিল। ইঁদুররা পলক ফেলতেই সেখান থেকে পালিয়ে গেল। সমস্ত ইঁদুর মানকাপটি নিয়ে সেই জায়গায় পৌঁছল যেখানে সর্দার ও ইয়াকুব বসেছিল। কি হলো? সর্দার ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। সাফল্য সর্দার, আমরা সফল হয়ে ফিরেছি। কমবক্ত বুড়ি মানকাপটি নিজের মুখে লুকিয়ে রেখেছিল। বোবা ইঁদুরটি মানকাপ সর্দারের হাতে দিয়ে বলল। ইয়াকুব মানকাপ পেয়ে খুব খুশি হল। সে ভাবছিল যে এখন সে তার মালিক ও বন্ধুকে আবার দেখতে পাবে। এখন তার দ্রুত পুকুরের দিকে রওনা হওয়া উচিত। ওদিকে বাদশাহ সালমান অস্থিরতার মধ্যে পুকুর প্রাসাদে দিন কাটাচ্ছিল। এই দিনগুলোতে বাদশার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। সে সব সময় বিষণ্ণ ও চিন্তিত থাকত। প্রথমে তার বন্ধু ইয়াকুব বিচ্ছিন্ন হল এবং এখন শাহজাদি বানুও জানি না কোথায় চলে গেছে। সে বুঝতে পারছিল না শাহজাদি নিজে গেছে নাকি কেউ তাকে জোর করে নিয়ে গেছে। সে কি সারা জীবন এই প্রাসাদেই কাটাবে? কারণ তার কাছে তো মানকাব নেই যা দিয়ে সে পুকুর থেকে বেরিয়ে হতে পারবে। অন্য রাতের মতো সেই রাতেও তার ঘুম এল না এবং সে ভাবনায় মগ্ন রইল। অন্যদিকে ইয়াকুব যখন খুশিতে দ্রুত পুকুরে পৌঁছাল এবং মানকাপটি জলে ফেলল, জল একদিকে সরে যেতে লাগল এবং সেখানে সিঁড়ি দেখা দিল। ইয়াকুব খুব অবাক হল। সে সিঁড়ি বেয়ে নিচে প্রাসাদে পৌঁছে গেল এবং বিশাল প্রাসাদ দেখে তার চোখ কপালে উঠল। কিন্তু তার বন্ধু বাদশাহ সালমানের সাথে দেখা করার তাড়া ছিল, তাই সে প্রাসাদের প্রতিটি ঘর দেখতে লাগল। চতুর্থ ঘরে সে একজন মানুষকে পালঙ্কে শুয়ে থাকতে দেখল। ইয়াকুব বুঝে গেল যে ইনিই বাদশাহ সালমান। সে দ্রুত এগিয়ে গেল। বাদশাহ সালমান, যিনি চিন্তায় মগ্ন ছিলেন, শব্দ শুনে চমকে উঠলেন এবং বসে পড়লেন। তারপর যেই তার নজর ইয়াকুবের উপর পড়ল, তিনি দৌড়ে তার দিকে এলেন এবং দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখেই খুশির জল ছিল। বাদশাহ ইয়াকুবকে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে ভাই? তোমার অপেক্ষায় থেকে আমি নিজেও বিপদের লক্ষ্যবস্তু হয়ে গেছি। ইয়াকুব হেসে বলল, আপনার আদেশ হলে সব বলি। দ্রুত শোনাও। বাদশাহ অস্থিরভাবে চেয়ারে নড়েচড়ে বসে বললেন। ইয়াকুব নিজের কাহিনী শোনাল। তারপর সে শাহজাদি বানুর ঘটনা এবং এখানে পৌঁছানোর গল্প শোনাল। ইয়াকুবের মুখে সব অবস্থা শুনে বাদশার খুব দুঃখ হল। তিনি তখনই ওই দেশের বাদশাহ নামে একটি চিঠি লিখলেন, যার কাছে শাহজাদি বানু ছিল। চিঠিতে লেখা ছিল, জানতে পারলাম যে আপনি আমার রানীকে অপহরণ করে এক বিশাল অন্যায় করেছেন, যা আপনার মতো বাদশাহর উচিত ছিল না। যাই হোক, আমি আপনার বোকামির জন্য ক্ষমা করে দিচ্ছি। আপনি এখনই শাহজাদি বানুকে আমার দেশে পাঠিয়ে দিন, অন্যথায় আমার বাহিনী প্রস্তুত আছে। এরপর তিনি চিঠিটি ইয়াকুবের হাতে দিয়ে বললেন, তুমি যাও এবং এই চিঠি বাদশাহকে পৌঁছে দাও। ফেরার সময় উত্তর নিয়ে এসো, আর শাহজাদি বানুর সাথেও দেখা করো এবং তাকে সান্ত্বনা দিও। ইয়াকুব বাদশাহর সাথে পুকুর থেকে বের হল এবং শহরের দিকে রওনা হল। বাদশাহ সেখানেই থেকে তার অপেক্ষা করতে লাগলেন। দুপুরবেলা যখন ইয়াকুব ফিরে এলো, তার মুখ খুশিতে জলজল করছিল। সে হাতে থাকা একটি খাম বাদশাহ সালমানকে দিল। বাদশাহ খাম খুলে পড়লেন। তাতে লেখা ছিল, জনাব, আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু যেহেতু শাহজাদির সাথে আমার 1 মাসের ওয়াদা ছিল যে আমি বাদশাহ সালমানের অর্থাৎ আপনার অপেক্ষা করব, তাই আমি শাহজাদিকে এখানে কোনো কষ্ট হতে দিইনি। তিনি আপনার আমানত এবং আমি তাকে একদল সৈন্যের সাথে কাল সকালে আপনার দেশে পাঠিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। আজ তার সম্মানে এক বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। বাদশাহ চিঠি পড়ে খুব খুশি হলেন এবং সাথে সাথে ইয়াকুবকে রওনা হওয়ার আদেশ দিলেন। দুই বন্ধু একই ঘোড়ায় চড়ে নিজেদের দেশের দিকে রওনা হল। গভীর রাতে তারা নিজ দেশে পৌঁছাল। মানুষ খুশিতে রাজপ্রাসাদের দিকে ছুটতে লাগল, কারণ তাদের নিখোঁজ বাদশাহ ফিরে এসেছেন। রাতারাতি মানুষ আনন্দ উৎসব শুরু করল এবং সব জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বলতে লাগল। রাজপ্রাসাদের লোকজনও বাদশাহর আগমনে খুব খুশি হল। চারিদিকে খুশির সানাই বাজতে লাগল। ইয়াকুব যখন নিজের প্রাসাদে পৌঁছাল, তার স্ত্রী সন্তানরা তাকে দেখে জড়িয়ে ধরল। সবার চোখে খুশির জল ছিল।
পরের সকালটি আরও বেশি সুখবর নিয়ে এলো। দুপুরবেলা শাহজাদি বানু একদল সৈন্যের সাথে রাজপ্রাসাদে পৌঁছে গেলেন। বাদশাহ সেই সৈন্যের পুরস্কার এবং তাদের বাদশার জন্য উপহার দিয়ে ফেরত পাঠিয়ে দিলেন। পরের দিন শাহজাদি বানু ও বাদশাহ সালমানের বিয়ে খুব ধুমধাম করে হল এবং সমস্ত প্রজারা খুব খুশি হল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের গল্প দেখার জন্য দেখতে থাকুন। ধন্যবাদ।